নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। নির্বাচনের কাজ করে 93% অর্থ বকেয়া, জলপাইগুড়ি পূর্ত দপ্তরের গেট আটকে বিক্ষোভ ঠিকাদার সংগঠনের। নেশায় ডুবে আছে পুরুষ চা শ্রমিক থেকে যুব সম্প্রদায়, ফলে ক্ষতির মুখে পড়ছে পরিবার। তারই প্রতিবাদে এবার বিক্ষোভ প্রদর্শন করল মাল ব্লকের জামদিং গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি চা বাগানের মহিলারা। শতাংশ অর্থ বকেয়া, পূর্ত দপ্তরের গেট আটকে বিক্ষোভ দেখালো ঠিকাদার সংগঠন। তৃণমূল দলের তৃতীয়বার ক্ষমতায় আসা 2023 সালের বিধানসভা নির্বাচনে বিভিন্ন সরকারি কাজ করে ন্যায্য অর্থ পেতে হয়রানির শিকার, এমনটাই অভিযোগ তুলে সোমবার দ্বিতীয় দফায় জলপাইগুড়ি পূর্ত দপ্তরের অফিসের গেট আটকে বিক্ষোভে ফেটে পড়ে 2021 সালের বিধানসভা নির্বাচনের বিভিন্ন কাজে নিযুক্ত ঠিকাদার সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, এর পূর্বে বকেয়া বিল মেটানোর দাবিতে বিক্ষোভ আন্দোলন করার পর গত মার্চ মাসে পূর্ত দপ্তর মোট বকেয়ার 17% অর্থ প্রদান করেছিল। এরপর দীর্ঘ সময় কেটে যাওয়ার পরও বকেয়া বাকি 93% অর্থ প্রদানের কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের বলে অভিযোগ করেন সংগঠনের পক্ষে হিমাদ্রি ঘোষ। তিনি বলেন, দপ্তর এখন বলছে আইনের সাহায্য নিয়ে বকেয়া বিল আদায়ের চেষ্টা করতে, কিন্তু আমাদের দাবি আগে আমাদের 2021 সালের বকেয়া প্রায় 5 কোটি টাকা মেটাতে হবে। তারপর 2024-এ যে লোকসভা নির্বাচনের কাজ হয়েছে সেই কাজের অর্থ প্রদান শুরু করতে হবে। অথচ আমরা 21 সালের নির্বাচনের যারা কাজ করি তারা কোনো টাকা পাচ্ছি না। কতজন ঠিকাদার আর কত টাকা বকেয়া? আমাদের এখন সব মিলিয়ে ধরে নিন 5.5 কোটি টাকার মতন বকেয়া আছে। আর 5.5 কোটি টাকা বকেয়া যদি আপনি ইন্টারেস্ট সহ ক্যালকুলেশন করেন তাহলে এখন অঙ্ক অনেক দূরে চলে গেছে। এখন যদি কাজ করে বলা হয় যে তুমি আইনের সহযোগিতায় কেস করে নিজের টাকা ডিমান্ড করো, তাহলে আমরা কাজ করব, ব্যবসা করব, নাকি আমরা কেস করব, কোনটা করব? কিরকম এর আগে আপনারা মানে প্রথম দফা এখানে ধর্ণামঞ্চ করি, দ্বিতীয় দফাতেও ধর্ণামঞ্চ করি, আপনারা সবাই তার সাক্ষী আছেন। এবং তৎকালীন সময়ে আমাদের যে এক্সিকিউটিভ সাহেব আছেন, উনি চিফ ইঞ্জিনিয়ার সাহেব, এসি সাহেব সবাই আমাদেরকে নিয়ে বসেন এবং আমাদেরকে কথা দেয় যে তোমাদেরকে এখন আমরা 17% টাকা রিলিজ করছি, 1 থেকে 2 মাসের মধ্যে বাকি টাকা আমরা দিয়ে দিব। কিন্তু 3 বছর পরে এই কথা ওনারা বলে, হ্যাঁ আমরা 17% টাকা পেয়েছি, কিন্তু বাকি টাকার আর কোনো কিছু হচ্ছে না। বারবার বলা সত্ত্বেও তারা কিছু বলছে না আমাদেরকে। এমন অবস্থায় এই বিক্ষোভ ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কত মাস আগে 17% পেয়েছিলেন? আমরা মার্চে 2024 মার্চে আমরা টাকা পেয়েছি। আজকে কি এখানে প্রবেশ করার ক্ষেত্রে আমরা সেটাই চেষ্টা করেছি। সবার কাছে আমরা অনুরোধ করবো পিডব্লিউডি কর্তৃপক্ষের কাছে যে আমাদের সাথে যেন তারা সাথ দেয়, এই সহযোগিতা করে। আজকের দিনটা যেন আমাদের কাছে একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি সমস্ত উত্তরবঙ্গবাসীর কাছে। কুচবিহারও একইভাবে স্যাবোটেজ, আলিপুরদুয়ারও একই রকম অবস্থা, জলপাইগুড়িরও একই রকম অবস্থা, অন্য জেলারও একই রকম অবস্থা, কেউ টাকা পায়নি। তো 2024-এর লোকসভা যারা কাজ করলো তারা টাকা পেয়ে যাবে, আর 2021-এর বিধানসভায় যারা কাজ করলো তারা টাকা পাবে না। এটা কোথাকার নেয়? এটা কোথাকার নেয় আমি জানতে চাই সবার কাছে। তাহলে আমরা কি অপরাধ করে ফেললাম? আগে পুরনো টাকা মেটাতে হবে, তারপরে 2024-এর টাকা মেটাতে হবে। কি নাম দাদা আপনার? আমার হিমাদ্রি কর। পুলিশের নাকা চেকিং এ উদ্ধার হলো মদ। উদ্ধার হওয়া মদ নষ্ট করলো পুলিশ। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই পুণ্যার্থীদের বেআইনিভাবে বাজানো ডিজে বক্সও আটক করলো পুলিশ। জলপাইগুড়ি বেলাকোপার বটতলা মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল বেলাকোপা ফাঁড়ির পুলিশ, আর সেই নাকা চেকিং এ বেশ কিছু মদের বোতল উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় সেই মদ। উদ্ধার হওয়া মদ পুলিশ থেকে নষ্ট করে দেওয়ার পাশাপাশি জলপেশে যাওয়ার পথে বেআইনিভাবে সাউন্ড বক্স বাজানোর অপরাধে আটক করা হয় সাউন্ড বক্স সেট। পরে অবশ্য সতর্ক করে সেই সাউন্ড বক্স ছেড়ে দেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুণ্যার্থীদের কথা ভেবে এই নাকা চেকিং এবং সচেতনতার প্রচার। আমরা জলপেশের জন্য যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করেছে। অলরেডি 2 সপ্তাহ ভালোভাবে জলপেশে রয়েছে, সবাই পুণ্যার্থী এসে ভালো করে দর্শন করেছে। এবারে আমরা সেরকম ভালো করে আপনি দেখতে পারেন আমাদের ঘাটে পুরো রাস্তা দিয়ে আর মন্দিরে পুরো অ্যারেঞ্জমেন্ট আছে। আর এটা দুপুর থেকে অ্যারেঞ্জমেন্ট আছে, কালকে সারাদিনই থাকবে, মানে রাত্রে বের থাকবে আর কালকে সারাদিন অ্যারেঞ্জমেন্ট থাকবে। তো আমরা চেষ্টা করছি কি সবাই এসে ভালোভাবে এখানে পুণ্যার্থীরা আসবে, ওরা দর্শন করবে, ভালো করে দর্শন করতে পারবে। অ্যারেঞ্জমেন্ট সবাইকে আমরা বার্তা দিচ্ছি, সবাই আসুন, ভালোভাবে আসুন। আমি সবাইকে আমরা বলছি, আমরা সব জায়গাতে নাকা চেকিং করছি, আপনারা ডিজে লাগাবে না, ওভারলোডিং করবে না, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং করবে না। আপনারা সুস্থভাবে আসুন, আমরা আপনার জন্য প্রস্তুত আছে, আমরা সবাই জন্য ভালোই যাবো।
যোগদান কর্মসূচি নিয়ে নাম না করে সাংবাদিক বৈঠক ডেকে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি দলবিরোধী কাজের অভিযোগ আনলেন দলেরই অপর নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে। সোমবার শহরের 4 নম্বর ঘুমটি এলাকার 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিকে তার বিরুদ্ধে করা যাবতীয় অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন কৃষ্ণ দাসও। সাংবাদিক বৈঠকে তপন ব্যানার্জি বলেন, আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সৈনিক। দলের গঠনতন্ত্রের একটি নিয়ম রয়েছে, তার ঊর্ধ্বে আমরা কেউ নই। কিন্তু সম্প্রতি দলেরই শাখা সংগঠনের এক নেতা দলকে না জানিয়েই যোগদানের নাম করে সভা করছেন, যোগদান কর্মসূচি করছেন। বিরোধী দলের কাউকেই জয়েনিং করানো হচ্ছে না, দেখা যাচ্ছে দলেরই কর্মীদের নতুন করে জয়েনিং করানো হচ্ছে। এর মাধ্যমে দলের কর্মীদেরই অসম্মান করা হচ্ছে। এ ধরনের যোগদান কর্মসূচি সম্পূর্ণ অবৈধ। দলের কোনো শাখা সংগঠন এভাবে যোগদান কর্মসূচি করাতে পারে না। এই কাজ যিনিই করছেন তিনি নিজেকে জাহির করার জন্য করছেন। এমন যোগদান কর্মসূচিতে দলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান হচ্ছে না, হচ্ছে ওই নেতার নামে। এ ধরনের দল বিরোধী কাজের জন্য যা যা পদক্ষেপ নেওয়ার একজন শহর ব্লক সভাপতি হিসেবে তা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। উল্লেখ্য, একাধিকবার আমাদের প্রতিনিধি ওই নেতার নাম বলার জন্য অনুরোধ করলো, তপন বাবু তার নাম বলেননি। তিনি শুধু বলেন এই কাজ কে করছেন সকলেই জানেন, তাই আলাদা করে আর এক্ষেত্রে নাম নেওয়ার অবকাশ নেই বলেই জানান তিনি। এদিকে যাবতীয় অভিযোগের প্রত্যুত্তর দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস। তিনি বলেন, শহর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আজ যে সাংবাদিক বৈঠক করা হয়েছে সেখানে আমাকে উদ্দেশ্য করেই যোগদান কর্মসূচি নিয়ে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে যোগদান কর্মসূচি হচ্ছে এ কথা ঠিকই, কিন্তু কোনো অনিয়ম করে এই যোগদান কর্মসূচি হচ্ছে না। জয়েনিং এর আগে দলের জেলা সভানেত্রী ও শহর ব্লক সভাপতিকে জানিয়েই করা হচ্ছে, কিন্তু শহর ব্লক সভাপতি এখানে কোনো সহযোগিতা করছেন না। আমার নামে মিথ্যে অপপ্রচার করা হচ্ছে। আমি যদি তৃণমূলকেই জয়েন করাই তাহলে গত লোকসভা নির্বাচনে শহরে কি করে 17,000 ভোটে আমরা পিছিয়ে থাকি। বিগত বেশ কিছু লোকসভা বিধানসভা নির্বাচনে ভোট পাওয়ার নিরিখে দল পিছিয়ে ছিল, সেই সব নির্বাচনে তারা জয়লাভ করতে পারেনি। এরা শুধু জয়লাভ করে পুরসভা নির্বাচনে বলে কটাক্ষ ছুড়ে দেন কৃষ্ণ দাস। তিনি আরো বলেন, পার্টির কাজ কে করে তা জনগণই বিচার করবেন, দলের শীর্ষস্থানীয়রাই বিষয়টি দেখবেন বলে জানান তিনি। দেখুন, আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সৈনিক। তো তৃণমূল কংগ্রেসের একটা গঠনতন্ত্র আছে, একটা নিয়ম আছে দলের। সেই নিয়মের ঊর্ধ্বে আমরা কেউ নই, সেই নিয়ম মেনেই আমাদের দল করতে হয়। কিন্তু সাম্প্রতিক দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলার শাখা সংগঠনের একজন প্রধান, সে বিভিন্ন ওয়ার্ডে নেতৃত্বকে না জানিয়ে, মাদা সংগঠনকে না জানিয়ে জয়েনিংয়ের নাম করে হচ্ছে সব সভা করছেন। জয়েনিং কাকে করানো হচ্ছে? জয়েনিং করানো হচ্ছে তাদেরকে যারা অলরেডি তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক, এবং ইতিমধ্যে তারা বিভিন্ন ভোটে তৃণমূল কংগ্রেস হয়ে প্রচার করেছে। তাদেরকে হাতে পতাকা তুলে দিয়ে বলা হচ্ছে যে 40 জন পরিবার, 45 জন পরিবার আজকে বিজেপির থেকে তৃণমূলে আসলো বা সিপিএম থেকে তৃণমূলে আসলো। তো পক্ষান্তরে তাদেরকে অপমান করা হচ্ছে, কারণ তারা তো বিজেপি সমর্থক বা সিপিএমের সমর্থক ছিল না, তারা তো তৃণমূল কংগ্রেসই করত। তাই যাতে কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তি পরিস্থিতি তৈরি না হয়, কর্মীদের মধ্যে যাতে ভুল বার্তা না যায়, মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায়, সে কারণে আজকে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে এটা জানিয়ে দিতে যাচ্ছি যে এই ধরনের যোগদান সভা করা যায় না। যোগদান সভার কতগুলি নিয়ম আছে। প্রথম হচ্ছে, যে অঞ্চলে আমি, যে ওয়ার্ডে আমি যোগদান সভাটি করতে যাচ্ছি বা জয়েনিং মিটিং করতে যাচ্ছি, সেই ওয়ার্ডের সভাপতিকে আমার জানাতে হবে, ওয়ার্ড সভাপতি ব্লকের সভাপতিকে জানাবে, ব্লকের সভাপতি জেলা সভাপতিকে জানাবে, জেলা সভাপতি প্রদেশ নেতৃত্বকে জানাবে। কেননা যে যাদেরকে আমরা জয়েন করছি তারা দলের সাথে যুক্ত হলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে না দলের ভাবমূর্তি খারাপ হবে, সেটা যাচাই করে দেখার পরেই কিন্তু জয়েনিংয়ের অনুমতি দেওয়া হয়। আজকে সেটা বাজ বিচার করা হচ্ছে না, তাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, দলের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না। তাহলে এটা কি হচ্ছে? আমাদের যে গাইডলাইন, আমাদের যে গঠনতন্ত্র, দলের যে গঠনতন্ত্র, সেটার বিরুদ্ধে হচ্ছে। তাই আমরা মনে করি যে এই যোগদান পর্ব এটা সম্পূর্ণ অবৈধ। এইভাবে কোনো শাখা সংগঠন কোনো যোগদান পর্ব বা যোগদান কর্মসূচি করতে পারে না। এবং এটা যদি কেউ করে, তাহলে সেটা দলের অনুমতি সাপেক্ষেই করতে হয়।
আজকে এটা করা হচ্ছে প্রথমে কেন করা হচ্ছে? এটা করা হচ্ছে নিজেকে জাহির করবার জন্য। কে করছেন? এটা আমি তো বললাম একজন শাখা সংগঠনের প্রধান, নাম? জেলার একজন শাখা সংগঠনের প্রধান, হ্যাঁ, তিনি এটা করছেন, এটা সকলেরই জানা। তা এটা কেন করা হচ্ছে? এটা নিজেকে জাহির করার জন্যই করা হচ্ছে। তা আমি নিজেকে জাহির করব, আমি তো দলের কথা কিনে, দলের তো লাভ হচ্ছে না, দলের কথা তো বলছি না। এখানে যে সভা করছে তার নামে স্লোগান হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের নামে স্লোগান হচ্ছে না, তার নামে স্লোগান হচ্ছে। তাহলে এটা আমি মনে করি সম্পূর্ণ দল বিরোধী এবং অবৈধ। এটা ইমিডিয়েট বন্ধ করা উচিত এবং বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমি শহর ব্লকের সভাপতি হিসাবে অলরেডি সেটা নিয়েছি এবং আগামী দিনে আরও নেব। এবং যতদিন এটা চলবে এই ধরনের যে কোনো কর্ম বা যে কোনো কর্মসূচি তার বিরুদ্ধে আমি থাকবই। কি করছেন শাখা সংগঠনের প্রধান? কে করছেন? এটা অনুমান করে নিন আপনারা। আর নামটা আমি উচ্চারণ করলাম না, সাম্প্রতিক হয়েছে, গত কয়েকদিন ধরে চলছে। গতকাল 15 নম্বর ওয়ার্ডে হয়েছে, তার আগে 12 নম্বর ওয়ার্ডে হয়েছে, তার আগে 3 নম্বর ওয়ার্ডে হয়েছে, 2 নম্বর ওয়ার্ডে হয়েছে, 17 নম্বর ওয়ার্ডে হয়েছে। কি কারণে তিনি করছেন যদি প্রশ্ন করতে হয় তাহলে তো আপনাকে নাম বলতে হবে, আপনি কার কথা বলছেন? দেখুন, এটা নামের অবকাশ রাখে না, আমি নামটা উচ্চারণ করতে চাই না। আমি সব কিছুই বলে দিলাম, আপনাদের বুঝে নিতে হবে, আপনারা বুঝে নিয়ে সংবাদটা পরিবেশন করবেন। নমস্কার। আজকে আমি একটু আগে জানতে পারলাম যে জলপাইগুড়ি টাউন ব্লকে একটা প্রেস মিট হয়েছে। তো সেখানে কিছু কথা বলা হয়েছে যে শাখা সংগঠনের জেলা প্রেসিডেন্ট অবৈধভাবে জলপাইগুড়ি শহরে জয়নিং সভা করছে, যেটা সম্পূর্ণ অবৈধ এবং ভুয়ো। আমি একটা কথাই বলবো যে সেই শাখা সংগঠনের প্রেসিডেন্ট আমি কৃষ্ণ দাস। আমি জলপাইগুড়ি শহরে বিভিন্ন ওয়ার্ডে জয়নিং সভা করছি, দারুণ সাড়া পাচ্ছি, লোক নিজেরাই আসতেছে, তারা বিজেপি থেকে জয়েন করছে, গতকালও করছি। এই জয়নিং সভা আমি জেলা প্রেসিডেন্ট এবং টাউন ব্লক সভাপতিকে আমি জানিয়ে তাদেরকে রীতিমতনভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কোন ওয়ার্ডে কোথায় করছি, কত টাইম সম্পূর্ণ জানাই। কিন্তু টাউন ব্লক প্রেসিডেন্ট এখানে সহযোগিতা করেনি। আজকে আমি দলকে চেষ্টা করছি শক্তিশালী করার, কিন্তু এরা আমার নামে অপপ্রচার করছে। গ্রাম থেকে এসে কেন করবে আমি জানি না, আমি জেলার প্রেসিডেন্ট না আমি গ্রামের প্রেসিডেন্ট, এটা আমার জানা নেই। এদের মুখ থেকে আমাকে এগুলো শুনতে হয়। আজকে এরা বলছে তৃণমূলকে আমি জয়েন করাই। যদি তৃণমূলকে জয়েন করাই তাহলে জলপাইগুড়ি টাউনের মধ্যে 17,000 ভোট কী করে পিছায় থাকে। আমার যতটুকু ধারণা 2014 সাল থেকে 2024 সাল 14, 16, 19, 21, 24 এই সময় যে লোকসভা বিধানসভার ভোট হয়, এই লোকসভা বিধানসভার ভোটে কিন্তু এরা কোনোদিন জয়লাভ করতে পারে না। এরা শুধু জয়লাভ করে পৌরসভার ভোটে, তখন এরা এক একজনে 2,000, 3,000 ভোটে জয়লাভ করে। আবার ঠিক যখন বিধানসভা লোকসভার ভোট আসে তখন এরা হাজারে হাজারে ভোটে হারে। পার্টির কাজ কে করে? আমি করি না এরা করে? জনগণ আপনারা বিচার করবেন। পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি রিকোয়েস্ট করব, আমি অনুরোধ করব, আপনারা বিচার করবেন কারা পার্টিকে ভালোবাসে। এরা পৌরসভার ভোটে এত ভোটে যদি জিততে পারে তাহলে লোকসভার ভোটে, বিধানসভার ভোটে কি করে হারে? আজকে আমরা 2টা জায়গায় জলপাইগুড়ি জেলায় যে ভোটে আমরা আজকে লোকসভায় হেরে গেলাম, 2টা জায়গায় সব থেকে আমরা কম ভোট পাই, সেটা হচ্ছে জলপাইগুড়ি টাউন এবং শিলিগুড়ি 14টা ওয়ার্ড এবং 4টা জিপি, ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2। ওখানে 72,000, এখানে 17,000। বিচার জনগণের কাছে দিলাম, বিচার পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিলাম, বিচার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি বিচার দিলাম কারা পার্টির কাজ করে তদন্ত করে এর সুরাহা করার জন্য। নমস্কার। শিলিগুড়িতে টোটো ধর্মঘটে ভোগান্তি শহরবাসীর। শহরে নম্বরহীন টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুর নিগম। কদিন ধরে শহরের প্রধান রাস্তাগুলিতে চলতে দেওয়া হচ্ছে না নম্বরবিহীন টোটো।
এরই প্রতিবাদে আজ টোটো ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তিতে শহরবাসী। কেউ কর্মস্থলে যেতে পারছেন না, কেউ আবার মিস করছে স্কুল। এনজিপিতে ট্রেন থেকে নেমে চরম দুর্ভোগ সাধারণ থেকে পর্যটকের। এদিন পুর নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। কয়েক বছর আগে কেন টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হলো না, কেন টোটো বিক্রির দোকানগুলি বন্ধ করা হচ্ছে না, প্রশ্ন তুলেছেন তারা। ব্রেকফাস্টের খোঁজে গজরাজের চিরুনি তল্লাশি সেনা আবাসনের জানালায়। একটা সময় ছিল গৃহস্থের রান্নাঘরের মাছ চুরির একছত্র আধিপত্য ছিল বিড়ালকুলে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে গৃহস্থের রান্নাঘর, এসেছে মডিউলার কিচেন, যে কারণে বিড়ালের মাছ আজ প্রায় অতীত। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিড়ালের হাত থেকে মাছ রক্ষা করা গেলেও উত্তর ডুয়ার্সের বিভিন্ন জনপদ সহ সেনা ছাউনিতে বাড়ছে মানুষ ও বন্যপ্রাণের সংঘাত। জলপাইগুড়ি জেলার বনাঞ্চল এলাকায় খাবারের সন্ধানে নিত্যদিন হানা দিচ্ছে বন্যপ্রাণ। তবে এবার খোদ সেনাবাহিনীর বিন্নাগুড়ি আবাসনের জানালায় উকি দিতে দেখা গেল গজরাজকে। রীতিমতো রান্নাঘরে জানালা দিয়ে সুর ঢুকিয়ে একেবারে সেনার কায়দায় ব্রেকফাস্টের খোঁজে চলল চিরুনি তল্লাশি। চা বাগানের নালায় পড়ে রীতিমতো কাতরাচ্ছে চিতার দুটি শাবক। চা পাতা তোলার কাজে এসে শ্রমিকেরা তা দেখতে পান। নকশালবাড়ির পাহাড়গুমিয়া চা বাগানের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা রেঞ্জ, এলিফ্যান্ট স্কোয়াড ও জাম্বো ট্রুপসের কর্মীরা। শাবকদের মায়ের কোলে ফেরাতে এলাকা ঘিরে ফেলে বনকর্মীরা। সাত সকালে চারপাশ তখন শুনশান। তখন ফুটফুটে একটি শাবককে নালা থেকে তুলে নিজের আশ্রয়ে রাখলো মা চিতা। বনকর্মীরা নজরদারি রেখে চলেছে। শ্রমিকদের আনাগোনা বন্ধ করা হয়েছে এবং শাবকদের মায়ের সঙ্গে মেলামেশা করতেও বেড়ে ওঠার ক্ষেত্রে কাজ করা হচ্ছে বলে কাশিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে টেলিফোনে জানান। অখিল গিরির পদত্যাগের দাবিতে জলপাইগুড়িতে বনকর্মীদের বিক্ষোভ। বন দপ্তরের আধিকারিককে হুমকি শাসানি, কার্যত কারামন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবিতে জলপাইগুড়িতে বনকর্মীদের বিক্ষোভ। বন দপ্তরের আধিকারিককে কুমন্তব্য কারামন্ত্রী অখিল গিরির। তার এহেন মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যে মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন একাধিক রাজনৈতিক মহল। খবর পৌঁছেছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছেও। মন্ত্রীর এমন বক্তব্যে চাপে পড়েছে দল, সেই কারণে মন্ত্রীর পদত্যাগের বিষয়ে সায় দিয়েছে খোদ তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতেও কাজ হয়নি। ক্ষমা চাওয়া তো দূর, মন্ত্রীর বক্তব্যে পাল্টা উত্তপ্ত রাজনৈতিক মহল। মন্ত্রীর দাবি তিনি ভুল করেননি, তাই তিনি পদত্যাগ করতে রাজি, ক্ষমা চাইতে নয়। মন্ত্রীর এমন পদক্ষেপে যেন অস্বস্তি বাড়ছে শাসক শিবিরের। এরই মাঝে সোমবার জলপাইগুড়ি বন দপ্তরের সামনে বিক্ষোভে সরব হয় ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন ও রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। মূলত এই বিক্ষোভের মধ্য দিয়ে মন্ত্রীর অবিলম্বে শাস্তি ও কারাদণ্ডের দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গের সর্বত্র বিক্ষোভ কর্মসূচি, জমায়েতের কর্মসূচি প্রতিফলিত হচ্ছে। আপনারা এখন কি চাইছেন? আমরা দু তিনটে বিষয় আমরা চাইছি। প্রথমত আপনাকে বললাম, সার্বিকভাবে আমাদের যেটা চাহিদা সেটা হচ্ছে যে প্রশাসনের অভ্যন্তর থেকে যে ধরনের অবমাননাকর উক্তি করা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করা হোক। সরকারি কর্মচারীরা যাতে নিরপেক্ষভাবে প্রশাসনের অভ্যন্তরে উপযুক্ত নিরাপত্তা নিয়ে কাজ করতে পারে তার ব্যবস্থা করা। আর যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিছু তার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা দেখেছি যে তারা কী ধরনের বক্তব্য তিনি রাখতে অভ্যস্ত। সংবিধানের প্রধান যারা রয়েছিলেন, দেশের ক্ষেত্রে রাষ্ট্রপতি, পরবর্তীকালে রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের ক্ষেত্রেও তার উক্তি আমরা লক্ষ্য করেছি। সুতরাং তাকে নিয়ে আলাদা করে আমাদের কোনো বিষয় নেই। কিন্তু আমি এটা বলছি বারবার করে, এটা কোনো বিচ্ছিন্ন প্রবণতা আমাদের মনে হচ্ছে না। সার্বিকভাবে রাজ্য সরকারি কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি কর্মচারী সম্পাদন যারা করতে যাচ্ছেন, কাজকর্ম সম্পাদন করতে যাচ্ছেন, তাদের অসুবিধা পরিবেশ তৈরি করা হচ্ছে। সেই জায়গাগুলো যাতে দূরীভূত হয় এ ব্যাপারে সরকার উপযুক্ত পদক্ষেপ নিক, এটাই আমাদের দাবি। কোনো মহল থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র পদত্যাগ করলেই চলবে না, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে অখিল গিরিকে। আমরা এটা বলছি যে সরকারি কর্মচারীরা যখন ডিউটিরত অবস্থায় থাকে, যখন কর্তব্যরত অবস্থায় থাকে, তখন তাকে সাংবিধানিকভাবে বাধাদান করা যায় না। স্বভাবতই তার অনুযায়ী যেটা আইন আছে সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটাও আমাদের দাবির মধ্যে অন্যতম একটা দাবি রয়েছে। আপনার নাম আর পরিচয়? মনোজিৎ দাস, সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, জলপাইগুড়ি। আজকে কারা কারা আন্দোলনে, কোন সমস্যা? আমরা আন্দোলনে আছি, রাজ্য কোঅর্ডিনেশনগতভাবে আছি এবং আপনারা জানেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ফেডারেল স্ট্রাকচারের সংগঠন। এখানে বন দপ্তরের যে সংগঠন আছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। চা বাগান এলাকায় দিন দিন নেশায় আসক্ত হয়ে পড়ছে পুরুষ চা শ্রমিক থেকে যুব সম্প্রদায়, যার ফলে চা বাগান এলাকায় মৃত্যু ঘটছে খুব কম বয়সেই যুব সম্প্রদায়ের এবং তার সঙ্গে শ্রমিকদের। এর ফলে বিশাল ক্ষতির মুখে পড়তে হচ্ছে পরিবারগুলোকে, যার প্রতিবাদে আজ পথে নামলো মালবাজার ব্লকের ডামডিং গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি চা বাগানের মহিলারা। নেশা মুক্তি সংগঠনের নাম দিয়ে সোমবার বেদবাড়ি চা বাগান এলাকায় মিছিল করল গ্রামের মহিলা চা শ্রমিকেরা। মহিলা চা শ্রমিকদের দাবি, দিন দিন চা বাগান এলাকায় নেশার রমরমা কারবার চলছে। বাইরে থেকে নেশার সামগ্রী চা বাগানে আসছে, যার ফলে পুরুষেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশায় মগ্ন থাকায় ঠিকঠাক চা বাগানের কাজ করতে যেতে পারছে না, যার ফলে শ্রমিকেরা ঠিকঠাক মজুরিও পাচ্ছে না। পাশাপাশি দীর্ঘদিন ধরে নেশা করতে করতে মৃত্যুর ঘটনাও ঘটছে। শুধু পুরুষ মানুষই নয়, কম বয়সী যুবকেরাও এই নেশায় হাবুডুবু খাচ্ছে। পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, প্রতিদিন নেশা করে চলছে বাড়িতে অশান্তি, যার ফলে চা বাগানে মহিলা শ্রমিকদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ছে। এদিন গ্রামের মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে চা বাগানের বিভিন্ন এলাকায় নেশা বন্ধ করার আহ্বান জানান। যারাই চা বাগান এলাকায় নেশার সামগ্রী বিক্রি করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে চা বাগানের মহিলা সংগঠন। পাশাপাশি চা বাগানের পুরুষেরা নেশা করে বাড়িতে এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই মহিলারা। अवेयरनेस प्रोग्राम हम इन कई जगह कर ली, इसका रिजल्ट हम इनका ज़्यादातर मतलब पॉजिटिव ही मिल है। इठो ऐसा अवेयरनेस प्रोग्राम है कि इठो तो झट एखन कर लिए हमें एखने तो नहीं मिले, लेकिन इनका थोड़े टाइम लगेगा, लेकिन रिजल्ट पॉजिटिव ही आओ है। लास्ट तक अंतिम तक लेगल नहीं गेला, इकर बहुत सारा कारण होवेला, जैसे कि एक ठो होवेल कि जे मन कदम उठाए ना उमन का रास्ता में बहुत सारा बाधा आवेला, बहुत सारा रुकावट आवेला। एक तो होवेल कि ओकर घर वाला मन महिला मन अगर कदम उठाते हैं तो ओकर घर वाला मन उमन के परमिशन नहीं देवे ना कि बाहरे जा कि हुआ जा हिया जा कह के। बहुत सा घर वाला के पसंद ना कि ओकर पत्नी थाना में जाए, ये चीज़ पसंद ना कि सेले ऐसे बहुत सारा बाधा आवेल, सेले वो चीज़ ठो आस्ते आस्ते हुए थम जाएगा। ये विषय लेके मैं आदिवासी समाज के यही संदेश देवे चाहन जे ये नशा जे है के नशा ठो एक ठो घर के तोड़ेला, परिवार के तोड़ेला, सुख शांति वो घर में नहीं रहेला। तो मोर हमें आदिवासी समाज मन से यही अनुरोध आहे जे ये नशा के मतलब एक बार में तो ये नहीं हुए, आस्ते आस्ते तो इन कम करा ताकि तो अपन छुआ पुता मन के पढ़ावा। हम इनका छुआ पुता मन आगे जहाँ रहा एखन भी हुए तो कहाँ है, लेकिन आगे बढ़े नहीं चाह सको था। बहुत जगह ऐसे देखे चाहे कि कोई माई अगर माध्यमिक में फेल हो गया, माई का होले फेल हो गया का नहीं पढ़ ले, अरे दीदी का भी बाबा तो आए के पढ़े बैठू तो आए के किताब मन के फेंक देवेला। तो ये चीज़ होवेल नहीं ताकि ये चीज़ एक कारण हम इनका छुआ मन आगे बढ़े नहीं सकें। तो हम इनका छुआ मन का भविष्य कर लगे मैंने बाप मन के होलक माय मन के होलक कि मन के नशा छोड़े। কয়েকদিনের বৃষ্টিতে মালবাজারের বিস্তীর্ণ এলাকা জুড়ে বহু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। প্রশাসন আস্তে আস্তে সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কাজ শুরু করলো। গত কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টিতে মাল ব্লকের বিভিন্ন জায়গায় ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির জন্য ক্ষতির পরিমাণ বেড়েছে সর্বত্র। একদিকে যেমন বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রাম, কোথাও নদীর জল বেড়ে গিয়ে গ্রামে জল ঢুকেছে, কোথাও নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্য বাড়ি ঘরে জল ঢুকে গিয়েছে, কোথাও আবার রেনকাটের ফলে রাস্তা কালভার্টের ক্ষতি হয়েছে। এখন বর্ষা শেষ হয়নি, তার আগেই যেভাবে বিভিন্ন এলাকায় ক্ষতি হয়েছে তাতে চিন্তিত সাধারণ মানুষ থেকে প্রশাসন। তবে দ্রুত যাতে সমস্ত কাজ করা যায় সেদিকেই জোর দিচ্ছে প্রশাসন। এমনই কথা শোনালেন মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ। অতিবৃষ্টির কারণে কয়েকদিন আগে ডামডিং গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগানে চৈতি সেতুর ক্ষতি হয়েছে,
ডামডিং চা বাগানের এনজি লাইনে আরেকটি সেতুর ক্ষতি হয়েছে কয়েকদিনের বৃষ্টিতে। পাশাপাশি ডামডিং, রায়পাড়া, বালাপাড়া, বেদগুড়ি, ডামডিং এর নিচু বাজার সহ বেশ কিছু এলাকায় রাস্তা এবং কালভার্টের ক্ষতি হয়েছে। জাতীয় সড়কে রেন কাটের সৃষ্টি হয়েছে। মাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, ইতিমধ্যে কিছু এলাকায় কাজ শুরু হয়েছে। কিছু কিছু এলাকায় বিডিও সাহেব ঘুরে দেখছেন, সেই সব জায়গায় কাজ শুরু হবে। ইতিমধ্যে বাগড়াকোট এলাকায় লিস নদীর বাঁধের কাজ শেষ হয়ে গিয়েছে। কিছু কাজ বর্ষার মধ্যেই হবে এবং কিছু কাজ বর্ষার পরে সম্পন্ন হবে। বললাম যে এই ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে, কি বলবেন, কি অবস্থায় রয়েছে ব্রিজটা? এই ব্রিজের উপর দিয়ে প্রায় 10-15 ধরে জল যায়, বুঝছেন? হ্যাঁ, অনেক কিছু হইলেও তাও কিছু হয় না। সামনে স্কুল আছে, মডেল স্কুল, চ্যাংমাইডব্লিউ স্কুল আছে। চ্যাংমাইডব্লিউতে প্রায় 3000+ ছাত্র আছে। এই মডেল স্কুলে প্রায় 1000-4000 ছাত্র যাওয়া আসা। এই গ্রামবাসী প্রচণ্ড অসুবিধা হয় এই বৃষ্টির দিনে। দেখেন এই ছাত্রগুলো আসতেছে না, খুব অসুবিধা। খুব কি অবস্থায় রয়েছে ব্রিজটা? ব্রিজটা মানে ব্রিজটা 10 বার থেকে একদম চলতেছে। 10 বার থেকে হবে হবে আশ্বাস দিচ্ছে, হবে হবে, কিন্তু ব্রিজ তো হয় না। দুর্ঘটনার আশঙ্কা আছে? দুর্ঘটনার আশঙ্কা তো অবশ্যই আছে। তখন কি হয়, ব্রিজটা তো এক পাশে দাঁড়িয়ে গেছে না, এই সাইডটা একদম ইয়ে হয়ে গেছে। এই ছাত্রছাত্রী চলাচল করতেছে। কি চাচ্ছেন তাহলে? এই ব্রিজটা যাতে হয় তাড়াতাড়ি। কি নাম আপনার? আমার নাম পাপাই। বাড়ি এখানকার? বাড়ি এখানে। আমি সহসভাপতি, ওই হিসাবে খালি ডামডিং বলবো না, পুরো ব্লকের মধ্যে আমাদের বাগড়াকোটের লিস লিভারে অনেক ক্ষতি হয়েছে। সেটাও ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেও দেখছে। এসডিও সাহেব ওদিনকে নিজে গেছিলেন। তারপরে টোটগাঁওতে অনেক ক্ষতি হয়েছে। তারপরে আমাদের এই ডামডিং মহাকালপাড়াতে NH-31 একটা ব্রিজটা ড্যামেজ হয়ে গেছে, প্রায় কাজ চলছে ওইখানে। ডামডিমে, পশ্চিম ডামডিমে যেটা গ্রিন গোলার পাশে যেটা চার্চ আছে, চার্চের উল্টো দিকে 2-4 ঘন্টার জন্য গ্রামে জল ঢুকে গেছিল। তাতে বড্ডাধুলার এখানেও একটা ব্রিজের ক্ষতি হচ্ছে। সেই পশ্চিম ডামডিমে রায়পাড়ার এখানে ব্রিজের একটা ক্ষতি হচ্ছে। সেটা বিডিও সাহেব ওইদিনকে ওইদিনকে বলছে আমাদেরকে কি একটু বাসের কিছু কাজ করে টেম্পোরারি, যেহেতু অত পার্মানেন্ট সলিউশন করার জায়গা নেই। সেইভাবে কুমলাই জিপিতে আমাদেরকে একটা পঞ্চায়েত সমিতি মেম্বার পাশে বসে আছেন মহাদেব রায়, ওনারা এখানেও একটা ব্রিজের ক্ষতি হচ্ছিল। ওই দিনও বিডিও সাহেব ওনাকেও একটু বলছে আমাকে টুকটাক যে টেম্পোরারি কাজ করতে পারবে যেন করুক। আজকে সকালবেলা বেতগুড়ি চৈতি লেনে খুব বড় ধরনের একটা ব্রিজ, সেটা আমরা যদি না পৌঁছাইতাম তাহলে মনে করি ব্রিজটা রাস্তা দিয়ে কাটে দিত জলটা। সেটা ইমিডিয়েট বিডিও সাহেবকে আমরা বলেছি। বিডিও সাহেব আমাদেরকে অর্ডার দিলেন কি টেম্পোরারি যেভাবে হোক তোমরা বোল্ডার থেকে আগে গ্রামটাকে বাঁচাও। প্রায় 10 গাড়ির মতন বোল্ডার ফেলে ওখানে আমরা আজকে ওইটা বাঁচিয়েছি। সেইভাবে বৃষ্টি হলে কিন্তু ক্ষতি খুবই হয়েছে, গ্রামের লোকজনের অসুবিধা, বাড়িতে অনেক জায়গা জল ঢুকে গেছে। তার মধ্যে কুমলাই জিপি তো বন্যার মতন অবস্থা, তেজসিমলা জিপি, ভাওলাধুরা বন্যার মতন অবস্থা, যখন তখন গ্রামে জল ঢুকে যাবে এই অবস্থাতে আছে। প্রায় সব দিকেই ক্ষতি আছে। তো বর্ষার পরে কি ব্যবস্থা নেবেন আপনারা? আমরা এটা সব, যেরকম আজকে তেজসিমলা জিপি মেম্বার যারা আসছিল, যারা প্রধান আসছিল, উপপ্রধান ছিল, তাদেরকে নিয়ে আমরা বসেছি। তাদেরকে যে পিএস মেম্বার যাদের এলাকা থেকে আছে, সেই পঞ্চায়েত সমিতিতে যে 24-25 অ্যাকশন প্ল্যান্টে যে নামগুলো দিয়েছে, আমরা রিকোয়েস্ট করেছি কি ওই মেম্বারদেরকে নিয়ে আপনারা বসে ওই প্যাডের উপরে ওই নামগুলাকে বাদ দিয়ে সাপ্লিমেন্টারি করে রিপ্লেসমেন্টে এই নতুন নামগুলা পার্মানেন্ট সলিউশন হোক, টেম্পোরারি না। আজকেই এটা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে আমরা যত তাড়াতাড়ি হোক পার্মানেন্ট সলিউশন করবো। আমরা টেম্পোরারিতে আমরা যাইতে চাচ্ছি না। ভূষাপাড়া বানিয়াপাড়া শিব মন্দির কমিটির উদ্যোগে আজ ভক্তদের খিচুড়ি প্রসাদ প্রদান সহ অন্যান্য অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শ্রাবণ মাসের 3য় সোমবার উপলক্ষে। এদিন সকাল থেকে ভূষাপাড়া বানিয়াপাড়ার 48 ফিট বিশাল আকৃতির শিব মূর্তির সামনে মানুষের সমাগম হয়েছিল। সকাল থেকে চলছিল পুজো এবং দুপুরে সকলের জন্য ভোগ বিতরণ করা হয়েছিল। এই ভূষাপাড়া বানিয়াপাড়ার বিশাল আকৃতির শিব মন্দির দেখতে অসংখ্য ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন, যা একটি নতুন ধর্মীয় পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। আজকে কি শেষ আপনার প্রোগ্রাম? না, আরেক সপ্তাহে সামনে সোমবারও হবে জল ঢালার অনুষ্ঠান। অনেক ভালো লাগছে দেখে, খুব আনন্দ লাগছে। এত সুন্দর জায়গায়, এত সুন্দর শিব মন্দির। এই তো মানে পুজো হচ্ছে, তারপরে ভোগ বিতরণ হচ্ছে। প্রতিবারই হয়, এই 3য় সোমবারে প্রতিবারই হয়। শ্রাবণ মাসের 3য় সোমবারে ভোগ। সময় নষ্ট না করে জোর কদমে চলছে মৃৎশিল্পীদের কাজ। পুজোর বাকি আর মাত্র 2 মাস।
জলপাইগুড়ির কুমোরটুলিগুলোতে এখন একেবারে কাজের জোয়ার এসেছে। মাকে সাজিয়ে তুলতে ব্যস্ত রয়েছেন তারা, শিল্পীরা ব্যস্ত রয়েছেন নিজের কাজে। দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে অনেক আগেই। এর মধ্যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ডঙ্কা বাজছে চারিদিকে। আর মাত্র 2 সপ্তাহ পরই ঘটবে শরতের আগমন। শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস শুরু হতে যাচ্ছে। 1 বছরের অপেক্ষার অবসান হবে। শরৎ ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। কৈলাস থেকে সন্তানদের নিয়ে মর্তলোকে আসবেন উমা। বর্তমানে তারই প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। পুজো কমিটিগুলো ইতিমধ্যেই প্রতিমার বায়না করে গিয়েছেন। এখনো আসছেন অনেকে। রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। তা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের। মাটির দামও এখন প্রায় আকাশ ছোঁয়া। যেহেতু মাটি দিয়েই প্রতিমা নির্মাণ করা হয়, তাই মাটি কিনতে গিয়ে ঘাম ছুটছে শিল্পীদের। মৃৎশিল্পীরা চাইছেন পুজো কমিটিগুলোর মতো তাদের জন্য কিছু অনুদানের ব্যবস্থা করুক সরকার, অথবা কিছু সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা চাইছেন মৃৎশিল্পীরা। শিল্পীরা বলেন, এই কাজই তাদের জীবন জীবিকা, তাই লাভ ক্ষতির মধ্য দিয়ে কাজ করতে হয়। সরকারের পক্ষে কিছু ভাতা দেওয়া হলে অনেক উপকৃত হতে পারি আমরা। পুজোর ধরুন মোটামুটি আর দিন এই 2 মাসের মতো বাকি আছে। তবে এই রোডটা ওঠাতে পুজোটা জানি না আগামীতে থাকবে কি থাকবে না। এই রোডটা ওঠাতে সামনের মনসা পূজা আছে, সেই মনসা পূজার জন্য উপকারী। দুর্গাপূজার কি প্রস্তুতি রয়েছে? দুর্গাপূজার প্রস্তুতি প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি শেষ। এবার আমাদের আস্তে আস্তে রঙের প্রিপারেশনে নিতে হবে। সামনে মনসা পূজার কাজ আছে, মনসা পুজোর রং হবে, মনসা রং হবে, তারপরে বিশ্বকর্মা রং হবে। দুর্গা প্রতিমা কবে রং বা অন্য কাজ করবে? দুর্গা প্রতিমা এবার মোটামুটি আশা করা যাচ্ছে ওই বিশ্বকর্মা পুজোর সঙ্গে সঙ্গেই রং ধরতে হবে একই সঙ্গে। এই 2-1 দিন আগে হচ্ছে একই সঙ্গে বিশ্বকর্মা একই সঙ্গে রং করবে। এবার কি আশা করছেন? এবার আশা করছি যা এখনও পর্যন্ত অর্ডারের পরিস্থিতি যা দেখছি তাতে পরিস্থিতি ভালোই দেখা যাচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেহেতু পুজো কমিটিগুলোকে একটা বড় বাজেটের টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন, সেগুলো পুজো কমিটিগুলো অনেক আগের থেকেই এবার দেখতে পাচ্ছি কেন প্রতিমা অর্ডার দেওয়া সেই সমস্ত বিষয়ে আগ্রহী হয়েছে। এবার অ্যামাউন্টটা বাড়িয়েছে, এর ফলে কি আপনাদেরও সুবিধা হবে? না, অ্যামাউন্টটা বাড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিমা শিল্পীদের সেরকমভাবে কোনো সুবিধা হচ্ছে না। কারণ ধরুন দিদি কিন্তু বিচক্ষণ, সেক্ষেত্রে দেখুন না, গত বছর 75,000 দিয়েছে, এবার অলমোস্ট 85,000 70,000 জায়গায় 85,000 ছিল। তার মানে কিন্তু এটা পুজো কমিটিগুলোকে বুঝতে হবে যে দিদি কিন্তু 20% ইনক্রিজ করে দিয়েছে গত বছরের তুলনায়। ভাইরাস একটা প্রতিমা নিতে আসতে কিন্তু পুজো কমিটি গত বছর যা বাজেটের প্রতিমা নিয়েছিল, সেক্ষেত্রে বড়জোর 500,000 টাকা বাড়াতে চাচ্ছে, তার বেশি বাড়াতে চাচ্ছে না। এই পুজো কমিটির এই যে বিরূপ মনোভাবগুলো, এগুলো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না আর কি। হ্যাঁ, আমাদেরকে যে জিনিসপত্রের দাম বাড়ছে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 10% জিনিসপত্রের দাম অনুযায়ী যদি 10% প্রতিমার দাম না বাড়ায়, তাহলে আমাদেরই বা কী করে চলে। এটা পুজো কমিটিগুলো বোঝার চেষ্টাই করছে না। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। আজও তিস্তায় জারি থাকলো হলুদ সতর্কতা। তিস্তার দোমোহনী এবং মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। আজ সকালে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে বলে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে রাতভর ভারী বৃষ্টির পর সোমবার সকাল থেকে জলপাইগুড়িতে মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে।
ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে পাহাড়ি নদীগুলোকে হরকা বানের আশঙ্কা করে জেলা নদী সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়। এই মুহূর্তে পরিস্থিতি মোকাবিলায় সমস্ত সরকারি ছুটি বাতিল করা হয়েছে বলে জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন জানিয়েছেন। যে কোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সমস্তভাবেই তৈরি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 61.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নির্বাচনের কাজ করে 93% অর্থ বকেয়া, জলপাইগুড়ি পূর্ত দপ্তরের গেট আটকে বিক্ষোভ ঠিকাদার সংগঠনের। নেশায় ডুবে আছে পুরুষ চা শ্রমিক থেকে যুব সম্প্রদায়, ফলে ক্ষতির মুখে পড়ছে পরিবার। তারই প্রতিবাদে এবার বিক্ষোভ প্রদর্শন করলো মাল ব্লকের জামদিং গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি চা বাগানের মহিলারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।